Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলিতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাবের বৈষম্য অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2021 সালের 10 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। জনাব আলী রেজার হিসাব বইতে 2020 সালের জুন মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়। জুন 1 নগদ উদ্বৃত্ত 50,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। জুন 3 পণ্য বিক্রয় করা হলো 24,000 টাকা, যার 10,000 টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। জুন 6 আদিবার নিকট হতে 20,000 টাকা পণ্য ক্রয় করে চেক প্রদান 14,000 টাকা। জুন 10 ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 6,000 টাকা ও ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উত্তোলন করা হলো। জুন 12 আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো 3,000 টাকা। জুন 15 নাসিরের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা। জুন 20 মালিক কর্তৃক 1,000 টাকা পণ্য উত্তোলন করা হলো। জুন 25 ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা। জুন 30 সময়ের নিকট হতে 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 9,400 টাকা চেক পাওয়া গেল। কতে আমার কাছে জানতে চেয়েছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করো। খতে আমার কাছে জানতে চাইছে জনাব আলী রাজার ব্যবসায়ের জুন মাসের জন্য একটি 3 গড়া নগদান বই প্রস্তুত করো। গতে আমার কাছে জানতে চাইছে জনাব আলী রাজার হিসাব বইতে জুন 10, 20, 25 ও 30 তারিখের লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা দাও। কতে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। এর মধ্যে আমরা পাচ্ছি মোটামুটি 12 তারিখে বলা আছে আসবাবপত্র অবচয় ধার্য করা হলো 3,000 টাকা। আসবাবপত্র অবচয় এটা নগদান বইতে আসবে না। এরপরে আমরা পাচ্ছি 12 তারিখের পরে 15 তারিখে নাসিরের নিকট হতে পণ্য ক্রয়, অর্থাৎ নাসিরের নিকট থেকে নাম থাকলে আমরা জানি যেটা বাকি, আমরা বাকি এটা আমাদের আসবে না নগদান বইতে। এরপর আমরা পাচ্ছি 20 তারিখে মালিক কর্তৃক 1,000 টাকার পণ্য উত্তোলন করা হলো। এই যে অর্থাৎ এইগুলো যদি যোগ করি 24,000 টাকা, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের নগদান বইতে আসবে না, অর্থাৎ যেগুলো নগদের সাথে রিলেটেড না এই জিনিসগুলো নগদান বইতে আসবে না। এরপর আমরা আসি খতে। খতে বলছে জনাব আলী রাজার ব্যবসায় জুন মাসের জন্য 3 গড়া নগদান বই প্রস্তুত করো। তাহলে 3 গড়া নগদান বই প্রস্তুত করো, এখানে কোনো তারিখের বিষয় বলে নেই, পুরো অঙ্কটা দিয়ে 3 গড়া নগদান বই প্রস্তুত করা লাগবে। তাহলে আমরা 3 গড়া নগদান বই জানি যে এক পাশে ডেবিট আর এক পাশে ক্রেডিট। 3 ঘর বলতে টাকার ঘর 3টি, এর বাইরে আরো ঘর আছে 4টি, অর্থাৎ এক এক পাশে ডেবিট পাশে মোট 60টি টাকা 60টি ঘর, ক্রেডিট পাশে মোট 60টি ঘর। প্রথম ঘর হচ্ছে তারিখ, তারপরে বিবরণ, রসিদ নম্বর, ভাউচার নম্বর, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। টাকার ঘর 3টি, টাকা ছাড়া অন্যান্য ঘর 60টি। ক্রেডিট পাশে একইভাবে তারিখ, বিবরণ, রসিদ নম্বর, ভাউচার নম্বর, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। টাকার ঘর 3টি, অন্যান্য ঘর 4টি। এইভাবে আমরা ঘরগুলোকে করব। ঘর করার পরে আমরা আসি 3 গড়া নগদান বই কিভাবে করব। প্রথম কাজ হচ্ছে আমার ব্যালেন্স লেখা। আমার দেওয়া আছে কি 1 তারিখে
নগদ উদ্বৃত্ত 50,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। তাহলে দুইটি আমরা ডেবিট উদ্বৃত্ত মিন করতেছে। আমরা 2020 জুনের 1 ব্যালেন্স বিডি লিখে নগদের ঘরে 50,000 টাকা, ব্যাংকের ঘরে 20,000 টাকা লিখে দিলাম। এরপরে বলছে জুনের 3 তারিখে পণ্য বিক্রয় করা হলো 24,000 টাকা। পণ্য বিক্রয় করলে আমার টাকা আসে। আমরা জানি নগদান বইয়ের মধ্যে ডেবিট পাশে টাকা আসলে ডেবিট, অর্থাৎ টাকা আসছে প্রাপ্তি, এই বিষয়গুলো আসবে ডেবিট পাশে। টাকা প্রদান, এই বিষয়গুলো আসবে ক্রেডিট পাশে। তাহলে পণ্য বিক্রি করলে আমার টাকা আসে 24,000 টাকা, যার 10,000 টাকা নগদে, অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। তাহলে অবশিষ্ট টাকা যে চেকে পেলাম সেটাকে আমরা ধরে নিলাম যে আমরা ডাক কাটা চেক পেয়েছি বা চেক পেয়ে ব্যাংকে জমা দিয়ে দিয়েছি, এরকম একটা কিছু আমরা ধরে নিলাম। তাহলে আমরা বিক্রি করেছি, নগদ পাইছি 10,000 টাকা, চেকে পাইছি 14,000 টাকা। এরপর আমরা আসি 10 তারিখ, ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 6,000 টাকা, ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উত্তোলন করা হলো। আমরা জানি অফিসের প্রয়োজনে যদি আমরা টাকা তুলি তাহলে এটা কন্ট্রা এন্ট্রি হয়। আমরা জানি যে আমরা একটু আগে বলেছিলাম টাকা আসলে ডেবিট পাশে যাবে, টাকা চলে গেলে ক্রেডিট পাশে যাবে। এটা যদি আমার নগদে আসে নগদের ডেবিট পাশে আসবে, ব্যাংকে যদি আসে ব্যাংকের ডেবিট পাশে আসবে। নগদ থেকে যদি চলে যায় নগদের ক্রেডিট পাশে যাবে, ব্যাংক থেকে যদি চলে যায় ব্যাংকের ক্রেডিট পাশে যাবে। 6 তারিখে বলা আছে আদিবার নিকট হতে 20,000 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান 14,000 টাকা। যেহেতু ক্রয় করেছি, চেক প্রদান করেছি, টাকা চলে গেছে, চলে গেলে ক্রেডিট পাশে আসবে, আর চেক প্রদান করার কারণে ব্যাংকের ঘরে আসবে। তাহলে আমরা এখানে 2020 সাল লিখে জুন 6 ক্রয় হিসাব লিখবো, আর ব্যাংকের ঘরে 14,000 টাকা দিব। আমরা দেখবো 10 তারিখ। 10 তারিখে বলছে যে ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 6,000 টাকা ও ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উত্তোলন করা হলো। আমরা জানি যে অফিসের প্রয়োজনে টাকা উত্তোলন করলে এটি একটি কন্ট্রা এন্ট্রি। আর একটা বিষয় আমরা জানি যে নগদ টাকা আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। নগদে আসলে নগদে ডেবিট, ব্যাংকে আসলে ব্যাংকে ডেবিট। নগদ থেকে যদি চলে যায় নগদও ক্রেডিট, ব্যাংক থেকে চলে গেলে ব্যাংকও ক্রেডিট। তাহলে আমরা যদি ব্যাংক থেকে টাকাটা উঠে আনলাম, অর্থাৎ টাকাটা নগদে আসছে ব্যাংক থেকে চলে গেছে, তাহলে নগদে আসছে নগদের ঘরে, এখানে লিখলাম কোথা থেকে আসছে ব্যাংক থেকে। তাহলে ব্যাংক থেকে চলে গেছে, তাহলে ব্যাংকের ঘরে লিখলাম কোথায় গেছে, নগদে গেছে। এইভাবে আমরা মনে রাখতে পারি। আর যারা কন্ট্রা এন্ট্রি ভালো বুঝি তারা তো জানি যে আমার টাকাটা আসছে নগদের ঘরে আসছে, আমরা ব্যাংক হিসাব লিখে নগদের ঘরে, আর চলে গেছে ব্যাংক থেকে নগদান হিসাব লিখে ব্যাংকের ঘরে। এখানে একটা ক, এখানে একটা ক লিখতে হবে। এরপর একই সাথে আছে ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উত্তোলন করছি, ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংক থেকে মাইনাস অর্থাৎ ক্রেডিট, আর এখানে আমরা লিখবো উত্তোলন হিসাব। এইটাও 10 তারিখ হবে, এই তারিখটাও 10 তারিখই হবে। এটা 18 তারিখ হবে না, এখানে 10 তারিখই হবে। এই ছিল আমার 18 তারিখ, 10 তারিখ। 10 তারিখের পরে হচ্ছে 12 তারিখ। 12 তারিখ বলছে আসবাবপত্র অবচয় ধার্য করা হলো, এটি আসবে না। 12 তারিখ আসবাবপত্র অবচয় পাওয়া গেল, এটি আসবে না। 12 তারিখের পরে 15 তারিখ নাসিরের নিকট হতে পণ্য ক্রয়। 15 তারিখ নাসিরের নিকট থেকে পণ্য ক্রয় মানে হচ্ছে বাকিতে ক্রয়, এটিও আসবে না। তারপর আসি 20 তারিখ, মালিক কর্তৃক 1,000 টাকার পণ্য উত্তোলন করা হলো। মালিক কর্তৃক 1,000 টাকার পণ্য উত্তোলন করছে, আমার নগদের সাথে কোনো সম্পর্ক নাই, এটাও আমার নগদান বইতে আসবে না। এরপর আমরা আসি ব্যাংক সুদ মঞ্জুর করলো। তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে আমার ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে আমরা 25 তারিখে ব্যাংক সুদ হিসাব ব্যাংকের ঘরে 500 টাকা। এরপর 30 তারিখ সমান নিকট হতে 10,000 টাকা পাওনার পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 9,400 টাকার চেক পাওয়া গেল। আমরা চেক পাওয়াটাকে আমরা দাগ কাটা চেক ধরে নিচ্ছি, এখানে একটা টিকা দিয়ে দিলাম। ধরে নেওয়া হলো যে জুন মাসের 3 এবং 30 তারিখে দাগ কাটা চেক পাওয়া গেছিল। আমরা জানি দাগ কাটা চেক পাইলে এটা সরাসরি ব্যাংক হিসাবের মধ্যে আসে। আর বর্তমান সময় দেখা যাচ্ছে যে আমরা চেক পাইলে ব্যাংকের ঘরে দেখানো হয়, আর ব্যাংকের ঘরে দেখাইতে হইলে অবশ্যই দাগ কাটা চেক না পেলে ব্যাংকের ঘরে দেখানো যায় না। তাই আমরা টিকার মধ্যে ধরে নিয়েছি যে দাগ কাটা চেক পেয়েছি। তাহলে সমান নিকট থেকে আমরা 9,400 টাকার চেক পাইছি, টাকা পাইতাম 10,000, বাকি ডিফারেন্স ফিগারটা আমার বাট্টার ঘরে বসিয়ে দিলাম। এরপরে সর্বশেষ কাজ হচ্ছে আমার যোগ বিয়োগ করা। নগদের ঘরটাকে আমরা যোগ বিয়োগ করবো। আমরা দেখবো ডেবিট ক্রেডিটের মধ্যে কোনটা বড়। নগদ সাধারণত ডেবিটটাই বড় হবে। ডেবিট পাশে যোগফল হচ্ছে 66,000 টাকা, এটা ক্রেডিট পাশে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে 66,000 টাকা লিখলাম। লেখার পর আমরা ডিফারেন্স ফিগার দেখলাম যে নগদের ঘরে আসলে আমার কোনো টাকাই আসে নাই। এই 66,000 টাকাই হচ্ছে আমার ডিফারেন্স ফিগার।
এইটাই আমার ব্যালেন্স সিডি। ব্যাংকের ঘরে বড় হচ্ছে 43,900, এই বড়টা এই পাশে নিয়ে গেলাম 43,900। এই 43,900 থেকে আমি যদি ব্যাংকের ঘরে যা আসছিল সবগুলোকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমার ডিফারেন্স ফিগার পাওয়া যায় 21,900 টাকা। এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসের অর্থাৎ জুনের 30 তারিখে ব্যালেন্স সিডি, আমরা ব্যালেন্স সিডি লেখার সময় মাসের শেষ তারিখে লিখবো জুন মাস 30-এ, তাহলে জুনের 30 ব্যালেন্স সিডি এবং এটা পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি নাম দিয়ে এই টাকাটাই এখানে নামিয়ে দিব না, তারপর আমরা টিকাটা নিচে লিখে দিলাম। এরপর আমাদের আছে হচ্ছে জনাব আলী রাজার হিসাব বইতে জুন 10, 20, 25 ও 30 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও, অর্থাৎ জাবেদা চেয়েছে গতে। তাহলে আমরা আসি জুনের 10 তারিখে কি ছিল, ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 6,000 টাকা ও ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উত্তোলন করা হলো। আমরা জানি ব্যাংক থেকে উত্তোলন করলে এটা কার পরে আসে, নগদান হিসাব ডেবিট, উত্তোলন যেটা হয় সেটা উত্তোলন হিসাব ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট 2,000 টাকা। কোথা থেকে উত্তোলন করছে, ব্যাংক থেকে। ব্যাংক হিসাব ক্রেডিট 8,000 টাকা। তাহলে অফিসের প্রয়োজনে ও ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটা ছিল 10 তারিখ। 10-এর পরে বলছে 20 তারিখ। 20 তারিখ ছিল মালিক কর্তৃক 1,000 টাকার পণ্য উত্তোলন। মালিক কর্তৃক যদি পণ্য উত্তোলন করে তা আমাদের উত্তোলন ডেবিট হয়, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মালিক যদি পণ্য উত্তোলন করে আমাদের ক্রয় ক্রেডিট হয়। তাহলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 1,000 টাকা, 1,000 টাকা। এরপরে বলেছে 25 তারিখ। 25 তারিখ ছিল ব্যাংক সুদ মঞ্জুর করলো। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে আমার ব্যাংকের টাকা পরিমাণ বাড়ে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, 500 টাকা, 500 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক যদি সুদ দেয় তা আমার টাকা বাড়ে, এর জন্য ব্যাংক ডেবিট। ব্যাংক যদি চার্জ কাটে আমার টাকা কমে, তখন ব্যাংক ক্রেডিট হয়। আর ব্যাংক যদি সুদ দেয়, সুদ হচ্ছে আমার আয়, আর ব্যাংকের টাকা বাড়তেছে ব্যাংক ডেবিট, আর ব্যাংক সুদ আমার আয়, আয়টা ক্রেডিট হয়। এরপরে 30 তারিখ। 30 তারিখে বলছে সমান নিকট হতে 10,000 টাকা পাওনা পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 9,400 টাকার চেক পাওয়া গেল। আমরা ধরে নিলাম যে চেকটি দাক্কাটা চেক। দাক্কাটা চেক যদি ধরে নিই তাহলে আমার ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট 9,400 টাকা, টাকা পেতাম 10,000 টাকা। ডিফারেন্স ফিগারটা হচ্ছে বাট্টা হিসাব, বাট্টা হিসাব 600 টাকা, আর প্রাপ্য হিসাব সমান 10,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাবের নিকট থেকে বাট্টা সাপেক্ষে টাকা প্রাপ্তি, মানে বাট্টা দিলাম টাকা পেলাম। এই ছিল অঙ্ক। আমাদের অঙ্কগুলোকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে, তাহলে আমাদের পক্ষে অঙ্কগুলোকে ভালোভাবে অ্যান্সার করা সম্ভব। যত বেশি প্র্যাকটিস করবো তত আমার আয়ত্তে চলে আসবে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।